স্যার, দাদা সকাল থেকে গন্ধে টেকা যাচ্ছে না। কিসের গন্ধ? আরে সেটাই তো বলছি, সময় যত যাচ্ছে দুর্গন্ধ তত বাড়ছে। জানলা দরজা বন্ধ করেও কিছু হচ্ছে না। মনে হচ্ছে আশেপাশে কোথাও কুকুর বেড়াল মরেছে। তাহলে তো কর্পোরেশনে খবর দিতে হয়, এভাবে টেকা যায় নাকি? দেখি, আমি তো ওইদিকেই যাচ্ছি, একবার খবরটা দিয়েই আসি। আরে এই যে মানুষ, আরে বলো তো, এত গন্ধ কোথা থেকে আসছে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না, তবে মনে হয় আশেপাশে কোনো বাড়ি থেকে হবে। একটু আগে এই পাশের গলিটাতে গেছিলাম, ওদিকে কিন্তু অতটা গন্ধ নেই, আর এখানে তো নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। একবার সবাই মিলে খোঁজটা নিলে হয় গন্ধটা কোথা থেকে আসছে। সেটাই নেওয়া যায়। আরে কর্পোরেশনের কাছে তো গিয়ে কোনো লাভ নেই, ঠিক ঠিক। যা করার আমাদেরই করতে হবে। হ্যাঁ, এই শোনো না, আমি একবার কাজটা করে একটা কাজ করে আসছি। হ্যাঁ, তারপরে তোমরা ততক্ষণ বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে একবার দেখো। ঠিক আছে, তাহলে আমি ঠিক ঝুমাওদের আছে, খবর হ্যাঁ। দিচ্ছি। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, hashtag crime crime crime, hashtag crime crime, hashtag crime crime, hashtag crime, hashtag crime crime crime, hashtag crime. তাই খানিকটা বাধ্য হয়েই রাজপুর থানার পুলিশ এই দুর্গন্ধের উৎস সন্ধানে নামে। প্রচুর খোঁজাখুঁজির পর একটা বাড়ি পাওয়া যায়, যে বাড়িতে তালা বন্ধ থাকায় প্রতিবেশীরা ওই বাড়িতে ঢুকতে পারেনি এবং গন্ধের তীব্রতা ছিল সেখানেই বেশি। তাহলে ওই বাড়িতে কি এমন কিছু ছিল যেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছিল? আসুন দেখে নেওয়া যাক। স্যার, বডি স্যার। এই নো নো নো, রেশমি, কুনাল, স্যার। গলায় ফাঁস দিয়ে মেরেছে, দেখো ফাঁসের দাগটা কিন্তু পরিষ্কার। স্যার, আমার মনে হচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা। আমার মনে হচ্ছে না স্যার। না না, ঠিকই বলেছো, এটা সুইসাইড অ্যাটেম্প্ট নয়। তাহলে দাগটা একটু অন্যরকম হতো। হ্যাঁ স্যার। আমার কি মনে হয় জানো কুনাল, হ্যাঁ, কেউ পেছন থেকে প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছে। স্যার। হ্যাঁ, ভেতরটা দেখি। দেখো। আচ্ছা, স্যার, ভেতরে আরেকটা বডি কি স্যার। হলো? সে কি? এই, আপনারা এখানেই থাকুন, একদম কিছুতে হাত দেবেন না, ওইখানেই দাঁড়িয়ে থাকুন।
স্যার কুনাল বসো। ওনাকেও সেম ওই গলায় দড়ি দিয়েই মারা হয়েছে। বলো। তাহলে মনে হয় রেশমির মা। ও আচ্ছা। কাকলি পাঁজা, বাড়িতে এরা দুজনেই থাকতো। কুনাল, বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর বাড়িটা একবার ঘুরে দেখো কিছু চুরি টুরি হয়েছে কিনা। আচ্ছা, লাস্ট কবে এদের দেখেছেন? পরশুদিন বিকেলে মাসিমাকে একবার বেরোতে দেখেছিলাম। আমি রেশমিকে কাল সকালে বাড়ির সামনের দিকটা ফোনে কথা বলতে দেখেছি। বেশ উত্তেজিত হয়েই কথা বলছিল। আচ্ছা, এদের সাথে আপনাদের সম্পর্ক কিরকম ছিল? মানে মিশতেন টিশতেন ওদের সাথে? পাড়ায় যথেষ্ট ভালোভাবে কথাবার্তা বলতো, তবে একটু ফোনে কথাবার্তা বেশি বলতো। হুম। আচ্ছা, গতকালই বাড়ির আশেপাশে এমন কাউকে ঘুরতে দেখেছেন যাকে দেখলে একটু সন্দেহ হয়? সেরকম তো স্যার কাউকে মনে পড়ছে না, অন্তত আমার চোখে তো সেরকম পড়লো না স্যার। স্যার বলো কুনাল। ডাকাতি বা চুরির উদ্দেশ্য নিয়ে খুনটা মনে হয় করেনি স্যার। তাই? বসো। ইয়েস স্যার। হ্যাঁ বলো যেটা বলছো। স্যার ঘরের ভেতরে আলমারিতে কোনো কিছুতে এরা হাত দেয়নি স্যার, কোনো হাত দেয়নি স্যার। আচ্ছা আচ্ছা কুনাল, ও তুমি মোবাইলগুলো নিয়ে নিয়েছো? হ্যাঁ স্যার, ভালো। দুটো পেয়েছি। তুমি একটা কাজ করো, এর কল লিস্টগুলো বের করে নাও, ঠিক ঠিক আছে? আর আশেপাশে যত তোমার ট্রাফিক কন্ট্রোল আছে ওদের কাছ থেকে সিসিটিভি ফুটেজগুলো নাও, ঠিক আছে? ওকে ওগুলো নিয়ে স্ক্যান করতে শুরু করো, ওকে স্যার। ঠিক আছে? এই আপনারা যান যান, দরকার হলে হ্যাঁ। আমরা ডেকে নেব। যান, আসুন আসুন। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে। স্যার রেশমি আর মা কাকলির মোবাইলের কল লিস্টটা কালকে পেয়ে যাবো। গুড। আর ওই সাইবার সেলকে বলে দিয়েছি হ্যাঁ ওই মেয়েটার যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে হ্যাঁ। ওটা কেটে দেখতে স্যার। ভালো করেছো। আচ্ছা ওই সিসিটিভি ফুটেজের কি এসে হলো? গেছে স্যার। এসে গেছে? আর সবথেকে Wow, ইন্টারেস্টিং ব্যাপার হলো একজনকে হ্যাঁ। সাসপেক্টও করা হয়েছে। তাই নাকি? কই দেখি, দেখাও। দেখুন স্যার, দেখুন স্যার, ঘটনার দিন প্রায় বিকালবেলা ভিকটিমের বাড়ি থেকে একে বেরোতে দেখা গেছে। রাইট। এই সঙ্গীতা, একটু পজ করো তো, পজ করো তো। কিন্তু স্যার এর মাথায় তো হেলমেট পরা। সঙ্গীতা, ইয়েস এটাকে স্যার। পজ করো তো, পজ করো। শিওর স্যার। দাঁড়াও, একটু ব্যাক করো তো, ব্যাক করো। কি আমরা জানবো কি করে? ব্যাস ব্যাস কি ব্যাস, আমরা থামো, বুঝবো থামো, কি থামো। করে? এবার এখানে জুম করো। কুনাল দেখো, এই বাইকের নাম্বারটা দেখছো? এই বাইকটার কে মালিক সেটা খুঁজে বার করো, ঠিক আছে? হোপফুলি আমরা সাসপেক্টকে খুঁজে পেয়েছি। দেখো এর বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু একই কথা বলছে। বিধান এসেছে, ওকে কি ডেকে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও। আসুন। স্যার আসছি। এসো, বসো। থ্যাংক ইউ স্যার। বিধান, হ্যাঁ স্যার। আরটিও থেকে বাইকের মালিকের খোঁজটা পাওয়া গেছে। নাম হচ্ছে সৌভিক বসু। লোকটার বাড়ির ঠিকানাটাও পাওয়া গেছে। আশ্চর্যের ব্যাপার কি জানো, বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল বাইকটা কিন্তু ওখানে নেই, বাড়ির ঠিকানাটাও ভুল। লোকটাকে খুঁজে বের করতেই হবে বিধান। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমার পুরো নেটওয়ার্ক কাজে লাগিয়ে দিচ্ছি। আর আপনি বাইকের আর লোকটার যে ফটো পাঠিয়েছেন সেটাও এর মধ্যে আমি আমার লোকেদের কাছে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বিধান, ওর পুরনো ঠিকানার আশেপাশের লোকজনদের একটু খোঁজ করে দেখাতো কি ওকে চেনে কিনা। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। আসলে কি জানো বিধান, দুটো খুনের কেস তো, দেখো মাটা যেন পালাতে না পারে। যদিও আমরা জানি যে আমরা আশেপাশের সব সিসিটিভি ফুটেজই চেক করে নিয়েছি, যদ্দূর ধারণা এখনো শহরের মধ্যেই আছে, কিন্তু খেয়াল রাখতে হবে ও যেন কোনো অবস্থাতেই পালাতে না পারে। শিওর স্যার। ঠিক আছে? ওকে।
স্যার পাখি খাঁচায় ফিরেছে। হ্যাঁ, এক্ষুনি আসুন, আমি নজর রেখেছি। হ্যাঁ, আমাকে থানায় কেন ডাকা হয়েছে জানতে পারি? বাইকটা কোথায় রেখে আসলেন শফিকবাবু? বাইক? আমার তো কোনো বাইক নেই। তাহলে এটা কার বাইক সৌভিকবাবু? আরটিওতে কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন আছে। আশা করি এরপরে আপনি আর মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। বাইকটা যে আমার নামে রেজিস্ট্রি করে সেটা মিথ্যে নয়, আর আমার কোনো বাইক নেই সেটাও সত্য। কারণ এই বাইকটা আমি কয়েক মাস আগে বিক্রি করে এসেছি, তার কাগজপত্র আমার কাছে আছে, আপনাদের দেখাতে পারি। বাইক যদি বিক্রি করে থাকেন তাহলে রেজিস্ট্রেশনে এখন আপনার নাম দেখাচ্ছে কেন? কে কিনেছিল বাইকটা? বাইকটার বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বেশ পুরনো হয়ে গেছিল, মাঝে মাঝে সমস্যা দিচ্ছিল, তাই আমি যেখানে বাইক সারাই সেখানে গিয়েই তাদের সাথে কিছু কথাবার্তা বলে বাইকটা তাদের কাছে বিক্রি করে দিই। আর অফিসের কাজে তো আমাকে মাসের বেশিরভাগই তো বাইরে থাকতে হয়, তার জন্য কথা ছিল বাইকটা কেনার মতন যে আসবে তার সাথে তার নামেই বাইকটা রেজিস্ট্রি করা হবে। তো আপনি গ্যারেজের যত বা আপনি দোকানের মালিককে জিজ্ঞাসা করতে পারেন যে আমি তাদের কাছে বাইকটা বিক্রি করেছি কিনা, আর তার কাগজপত্র আমার কাছে রয়েছে। এখানে লিখুন গ্যারেজের ঠিকানা, এখানে লিখুন গ্যারেজের ঠিকানা। আচ্ছা, ওই পুরনো বাইকটা নিয়ে আপনারা খোঁজ খবর করছেন কেন জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনার বাইকে চড়ে খুনিকে ভিকটিমের বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। কদিন কোথায় ছিল? বাড়িতে? আমায় কি আপনারা সন্দেহ করছেন? সেটা কি করাটা খুব অস্বাভাবিক কাজ? কিন্তু কে খুন হয়েছে সেটাই তো আমি জানি না। আর সব থেকে বড় কথা, এক সপ্তাহ ধরে আমি অফিসের কাছে বাইরে ছিলাম। আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন। আপনি সেটা না বললেও করতাম শফিকবাবু। আচ্ছা এবার বলুন তো, আপনার ফোন ওই সময় কেন সুইচ অফ ছিল? কি এমন সিক্রেট মিশনে ছিলেন আপনি যে আপনার ফোন সুইচ অফ রাখতে হয়েছিল? আমি স্যার বাইরে ছিলাম স্যার, বাংলাদেশে গেছিলাম। স্বাভাবিকভাবে কাজের জন্য আমাকে লোকাল সিম ব্যবহার করতে হয়, আর আশা করি এর থেকে বেশি আপনাদের কিছু জানার নেই। আপাতত নেই, কিন্তু দরকার হলে কিন্তু আবার ডাকতে হবে। হ্যাঁ, আজ উঠছি। স্যার কি মনে হয় বলুন তো? স্যার, রেশমির ফোন থেকে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা সৌভিকের নয়, বরং মিহির বলে একজনের নাম্বার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই লোকটির সঙ্গে রেশমির প্রায় 1 বছর ধরে প্রচুর কথাবার্তা হয়, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লোকটির সঙ্গে কিন্তু সৌভিকের কানেকশন আছে। সে কি ওই মেহেরের ব্যাকগ্রাউন্ড চেক করেছো? অন্য ক্রিমিনাল রেকর্ড নেই তো? স্যার, আমি বিধানকে খবরের জন্য লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু সঙ্গীতা আমার কেমন যেন মনে হচ্ছে ওই সৌভিকই হচ্ছে এই খুনের মাস্টার মাইন্ড। ও নিচে করেনি, ওই মেহেরকে দিয়েই ও। ম্যাডাম, আমি ওই গ্যারেজে খোঁজ খবর লাগালাম, সৌভিক যেটা বলছে সেটা কিন্তু আচ্ছা। সত্যি। তবে মালিকটা শালা সিয়ানা আছে, ও নিজে খুব বেশি মুখ খুলছিল না। শেষে ওই গ্যারেজের এক কর্মচারীকে ম্যানেজ করে আমি সব জানতে পারলাম। যে খুনটা করেছে যাতে করে খুন করে সে পালাতে পারে, তাই তো? সেরকমই তো মনে হচ্ছে স্যার, তবে একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? খোঁজ নিতে গিয়ে দেখলাম সৌভিকের বাইকে যে নাম্বার প্লেটটা আছে আর সিসিটিভি ফুটেজে যে বাইকটা আছে সেটা আলাদা। অথচ মালিক বলছে গ্যারেজে যে বাইকটা আছে ওটা নাকি সৌভিকের। হ্যাঁ স্যার, তবে সেই রহস্যটাও আমি উদ্ধার করে ফেলেছি। আসলে ভাড়া দেওয়ার সময় মালিক গাড়ির নাম্বার প্লেট অদল বদল করে দেয়। আমার মনে হয় লোকটা চোরাই বাইকের কারবার করে। গাড়ি ভাড়া দিচ্ছে তার ওটাই তো সমস্যা স্যার, খুব চেনা লোক ছাড়া গাড়ি ভাড়া দেওয়াই হয় না, আর ফলে রেকর্ড রাখার দরকারও পড়ে না। ঠিক আছে, ওকে স্যার, তাহলে আসছি। রেখে যাও ম্যাডাম, এলাম। তদন্তের গতি হঠাৎ করে যেন থমকে গেল। এই খুনে সৌভিকের প্রত্যক্ষ যোগাযোগের কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না। আবার রেশমির কল রেকর্ডে
মিহির নামে এক ব্যক্তির উপস্থিতিও পুলিশকে ভাবাচ্ছিল। তাহলে কি এই খুনের মূল সন্দেহভাজন মিহির, নাকি এই খুনের পেছনে জড়িয়ে রয়েছে সৌভিক বসু? এখনো বাড়িতেই আছে স্যার, আর বাড়ির সামনে বাইকটাও রাখা আছে। ওই যে স্যার বাইকটা। ওইদিকে যাও। ওকে স্যার। আসো। হুম। কি হলো? কি ভেবেছিলেন চোরাই বাইক নিয়ে খুন করে পালিয়ে যাবেন আর পুলিশ ধরতে পারবে না? একে ধরো। এই এই চল চল বেটা চল চল। পুলিশের সামনে পড়তেই মিহিরের আচরণে আর কোনো সন্দেহই ছিল না যে এই জোড়া খুনে মিহিরের যোগসূত্র ছিল। থানায় নিয়ে গিয়ে সামান্য একটু চাপ দিতেই মুখ খোলে মিহির, আর সেই সঙ্গে উঠে আসে একটি মারণ খেলার ঘটনা। কি ছিল সেই খেলা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1 বছর আগে। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, মুশকিল তো। ফোন তো আপনি করলেন, আপনি নাম বলুন আগে। আমি রেশমি। আর আপনি? আমি মিহির, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। না চিনলে বুঝি কথা বলা যায় না? না, ঠিক তা নয়। অ্যাকচুয়ালি যাকে চিনলাম না, যার সঙ্গে কথা বললাম না, সে কথা বলার মতো কিনা কি করে বুঝবো? আমি কি কথা বলার মতো নই? সবে তো কথা বললাম, সবে তো আলাপ হলো, এতটুকু থেকে বোঝা যায় আপনি কথা বলার মতো কিনা। বেশ গুছিয়ে কথা বলতে পারেন। কথা বলছি তো খাই ম্যাডাম। মানে ওই আর কি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সেলসে আছি। আপনি কি করেন? কমপ্লিট বেকার। আসলে কি বলুন তো, এসব চাকরি বাকরি আমার জন্য নয়। একটা ভালো বর জুটিয়ে বিয়ে করতে পারলেই মনে করবো জীবনে অনেক কিছু করেছি। এই আমাকে কি একটু ব্যাকটেরিয়াড মনে হলো, তাই না? একদম না, একদম না। অল্প কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। এতটাই যে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার গণ্ডি ছাড়িয়ে এবার দুজনে সামনাসামনি দেখাও করে। হ্যালো, কাল একবার আমাদের বাড়িতে আসতে পারবে? বাড়িতে? হ্যাঁ, মা একবার তোমার সাথে দেখা করতে চাইছে। সে তো যেতেই পারি, কিন্তু কি ব্যাপার বলো তো? সে আমি কি জানি, তুমি আসলেই বুঝতে পারবে। একটু রহস্যজনক মনে হচ্ছে, তবে আমি ওই অফিস থেকে ফেরার পথে আসবো। ওকে। তারপর অফিসে কিরকম কাটলো দিন আজ? প্রচন্ড খারাপ। প্রচন্ড ভীষণ বিশাল। তাই না? ঘামছো কেন তুমি? এত টেনশন করছো কেন? আরে মা কিছু বলবে না। নমস্কার। এত সব কে খাবে? তুমি খাবে, খাও। না না, আমি পারবো না। খুব পারবে, খুব পারবে। অফিস থেকে তো এসছো, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। খাও। বলে এত খাবার? খাও না, মা জানে তুমি খেতে ভালোবাসো। মেয়ের কাছে তো শুনলাম তোমাদের কথা, তাই বললাম বাড়িতে ডাক, একটু আলাপ করি। আরে হাত গুটিয়ে বসে রইলে কেন, খাও। তা বাবা, তুমি তো শুনলাম রায়গড়ের দিকে থাকো, তোমার বাড়িতে কে কে আছেন? মা বাবা মারা গেছেন, তো বাড়িতে আমি একাই থাকি।
তবে কলকাতাতে অনেক আত্মীয় স্বজন আছে, ওই আচার অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আর কি। আচ্ছা আচ্ছা, তা রান্না বান্না কে করে? রান্নাবান্নার জন্য একজন মাসি আছে, উনি রান্নাবান্নাও করে দেন আর বাড়ির কাজটুকু করে দেন। মা, আচ্ছা, মেয়ের কিন্তু খুব ভালো রান্না করে। তাই নাকি? তুমি কি বলার জন্য ডেকেছিলে বলো। হ্যাঁ, দেখো বাবা, আমি না রেখে ঢেকে কথা বলতে পারি না। সোজা কথা আমি সোজাভাবেই বলতে পছন্দ করি। তোমরা যে এই ঘোরাফেরা করছো, তা ওকে বিয়ে করবে তো? মা, আর কোনো টপিক পেলে না? কি সব বলছো? মাসিমা, আমি ওকে খুব ভালোবাসি। বেশ, তাহলে এক কাজ করো, তোমার বাড়ির বড়দের সাথে আমাকে একবার কথা বলিয়ে দাও, তোমাদের বিয়েটা পাকা করে ফেলি। আমি রাজি হয়ে গিয়েছিলাম স্যার, আমি সত্যি ওকে বিয়ে করতাম। তাহলে বিয়ের দিন ওকে মারলে কেন? সবই যদি ঠিক ছিল তাহলে মেরে ফেলার কি দরকার পড়লো? আপনি তো জানেন সংসার করতে অনেক খরচা, তাই আমি ওদের কাছে কিছুদিনের সময় চেয়ে নিয়েছিলাম, ওরাও রাজি হয়ে গিয়েছিল। তবে সেদিন আমি ওর সঙ্গে দেখা করে ফিরছিলাম, হঠাৎ শফিকের সঙ্গে দেখা। শফিকটাকে? আমি আগে যে কোম্পানিতে চাকরি করতাম, শফিক ওখানে আমার জুনিয়র ছিল। শফিকের সঙ্গে রাস্তায় হঠাৎ দেখা। ভালো কথা, কাল যাচ্ছ তো? কোথায়? তার মানে তোমায় বলেছিলাম না বসার ঘরের জন্য একটা সোফা সেট নিতে হবে, আর তুমি না গেলে তো বুঝবো না কি কালার নেবে, কি ডিজাইন হবে। তো কখন যাবে? আসলে মা বলছিল কাল বিয়ের শাড়ি কিনতে যাবে, আবার ব্যাংকেও যাবে। লকারে গয়নাগুলো রাখা আছে, একবার দেখতে যাবে, কিছু তো আবার বানাতেও হবে। ও, তাহলে কাল তাহলে থাক। এ মা, তা কেন? তুমি গেলে তো অফিসের পরেই যাবে, আমাদের সারাদিন লাগবে না, আমি ততক্ষণে কাজ সেরে রাখবো ওদিকের। ঠিক আছে। এরে, আজ তাহলে উঠলাম, বুঝলে? কারণ আমাকে আবার ওই বিয়ে বাড়ির অ্যাডভান্সটা করতে যেতে হবে, অফিসে কিছু কাজও রয়েছে। ঠিক আছে, আমারও বাস এসে গেছে, আমি তাহলে বেরোই। তোমার বাসও চলে এসেছে, সাবধানে যেও, আর পৌঁছে একটা ফোন করো। একদম, ঠিক আছে? তুমিও সাবধানে যেও। বাই বাই। মিহিরদা। আরে শৌভিক, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? এই তো ভালো আছি। আর এখানে যে? এখানে একটা কাজে এসেছিলাম। ওই মেয়েটার সাথে? কে মেয়েটা? ও ও আমার গার্লফ্রেন্ড। ও বাবা, গার্লফ্রেন্ড? কতদিনের সম্পর্ক তোমাদের? আচ্ছা, কেন বলো তো, তুমি ওকে চেনো? খুব ভালো করে। মার মেয়ে থাকে, ওই রায়পুরের দিকে থাকে তো? হ্যাঁ, আর আমি ওকে খুবই ভালোবাসি, আমাদের সামনে বিয়ে ঠিকও হয়ে গেছে। তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? অনেকটা জানি, তোমায় বললাম তো আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। ও বাবা, বিয়েও ঠিক হয়ে গেছে? জানো, তোমাকে নিয়ে ওর 3 নম্বর বিয়ে। মানে তুমি কি জাদা বলছো? তোমার বিয়ে ভাঙতে এসছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? শোনো, কালকে তুমি আমার সাথে দেখা করো, মেয়েটার ওর মার। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে এত কিছু সব বলছো, তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ? এই বাড়িতে, আগের বাড়িতে ভাড়া থাকার আগে ওরা যেই বাড়িতে থাকতো, সেই বাড়ির মালিকের সাথে কালকে তোমাকে দেখা করাবো। ওই মালিকই সব প্রমাণ দিয়ে দেবে, আমার আর প্রমাণের দরকার হবে না। আজ তাহলে আসছি, ভালো থেকো, কাল দেখা করো আমার সাথে। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? ইচ্ছে করছে না তাই। মানে আমি কি এমন করলাম যে আমার ফোন ধরতে ইচ্ছা হচ্ছে না? অশোক মিত্র কে রেশমি? বিশ্বাস করো, ওই ব্যাপারটা আমি ভুলে যেতে চাই। ওই লোকটার নামটাও আমি না চিনলে লোকটার নাম শুনে তোমার গলাটা কেঁপে উঠলো কেন? সত্যি করে বলো তো, অশোক মিত্র কে? তোমার এক্স হাজবেন্ড, তাই তো? অশোকের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবার পর থেকে। আর তোমার মেয়ে তিতলি?
তাকেও ভুলে যেতে চাও? তিতলির সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই মিহির, ওটা আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার। আমি ওর সঙ্গে সম্পর্ক না রাখতে চাইলেও ও আমাকে ফোন করে ডিস্টার্ব করতে থাকে। এমনকি ওর মাও আমাকে ফোন করে প্রথমে রিকোয়েস্ট, তারপরে থ্রেট করতে থাকে। হ্যালো, কি ব্যাপার? আমাদের ফোন নাম্বার ব্লক করে দিলে কি ভেবেছো আমরা তোমায় ধরতে পারবো না? আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই ফোন নাম্বার ব্লক করে দিয়েছি। এইভাবে আমাদের রেডি যাবে ভাবছো? হ্যাঁ, আর এভাবে অন্য নাম্বার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন কেন? এত সহজে ছাড় পেয়ে যাবে ভেবেছো? তুমি জানো আমরা কি করতে পারি? আপনি যা খুশি তাই করতে পারেন, শুধু এটুকু জানি আপনি আমাকে ডিস্টার্ব করতে পারেন না। ঠিক আছে, তাহলে তোমার নামে শ্লীলতাহানির অভিযোগ করছি আমি। ছি, কি বলছেন আপনি? একজন মা হয়ে আপনি? বলবো সম্পর্কের অজুহাতে আমার মেয়ের সঙ্গে তুমি নোংরা সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলে। সে অনেক কষ্টে তোমার হাত ছাড়িয়ে পালিয়ে এসেছে। মেয়েদের পক্ষে আইন কতটা শক্ত সেটা তো তুমি নিশ্চয়ই জানো। দেখো, মা হয়ে মেয়ের জন্য এটুকু তো করতেই হবে বলো। এখন তুমি ভেবে দেখো, বিয়ে করে বউয়ের সোহাগ খাবে নাকি জেলের হাওয়া খাবে? ওদের হুমকি দিনের পর দিন বেরিয়ে চলেছিল, এতটাই বেড়েছিল যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওরা সত্যি এমন কিছু করতে পারে যে আমার জীবনটা বরবাদ হয়ে যায়। কিন্তু সেখান থেকে বেরোবার জন্য তুমি যা করলে, তা থেকে তোমার জীবনটা শুধরে যাবে বলে মনে করছো? আমি প্ল্যান করে কিচ্ছু করিনি স্যার, প্ল্যান করে কিচ্ছু করিনি। ওদের চাপে পড়ে আমি বিয়েতে রাজি হয়েছিলাম স্যার, ওদের চাপে পড়ে, খুব চাপে পড়ে। আর ততদিনে সৌভিকের সোর্স থেকে ওর দ্বিতীয় বোনের সন্ধানটা আমি পেয়ে গিয়েছিলাম। তবু নিজেকে বাঁচাতে গিয়ে আমি বিয়েতে রাজি হলাম। কিন্তু স্যার, আমি মন থেকে মানতে পারছিলাম না, তাই বারবার আমি বিয়েটাকে পেছোতে থাকি। কিন্তু ওদিকেও ওরা অপেক্ষা করতে রাজি না। সেদিন আমাকে বিয়ের দিন ঠিক করার অজুহাতে এক প্রকার জোর করেই বাড়িতে ডেকেছিল। তারপর ওদের বাড়িতে পৌঁছতেই, হ্যাঁ যাই, তুমি একা এলে? মেয়ে কই? পার্লারে অনেকটা সময় লাগবে বললো, বসে থাকতে বোর লাগছিল, তাই আমি বললাম যে হয়ে গেলে ফোন করে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তা বেশ করেছো। বসো। একটু জল খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, বসো, নিয়ে আসছি। এই নাও। ঠিক আছে, তুমি বসো, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ,
আসলে নিজের অজান্তেই ভালোবাসার ট্র্যাপে পড়ে গিয়েছিল মিহির। কিন্তু মিহির নিজে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা না নিয়ে ও যদি প্রশাসনের সাহায্য নিত তাহলে কি অপরাধী হতো? আসলে উত্তেজনার বশে আমরা এমন কাজ অনেক সময় করে বসি, সেটা ঠিক না বেঠিক ভাবি না, এবং যেটা করা উচিত সেটাও ভাবি না। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা ভাবুন, দয়া করে ভাবতে থাকুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্কে থাকুন, আর দেখতে থাকুন আমাদের #ক্রাইম।